স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লবম উদারম। যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ রাধিকার পদযুগল ধরে তার মান ভঞ্জন করছেন, যে পংক্তিটির সাথে জড়িত স্বয়ং শ্রীকৃষ্ণ, জড়িত সাধক কবি জয়দেব ও পদ্মাবতীর নাম। কেন কেনর উত্তর জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে বহু পূর্বে। বঙ্গের ওপর দিয়ে বয়ে চলেছে খরস্রোতা অজয় নদ, যা বিভক্ত করেছে বীরভূম ও বর্ধমানকে। সেই অজয় নদের ধারে বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম কেন্দুবিল্ল, যে গ্রামে ভোজদেব ও বামাদেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেন বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর সূচনা যার হাত ধরে, সেই কৃষ্ণ ভক্ত বৈষ্ণব কবি জয়দেব। ছোট থেকেই তিনি ছিলেন কৃষ্ণ প্রেমে সমর্পিত আত্মা। তার ইচ্ছে ছিল সন্ন্যাস নেওয়ার, যার জন্য যান নীলাচলে। এদিকে কন্যার জন্য উপযুক্ত পাত্রের সন্ধানে পদ্মাবতীর মাতা পিতা এসেছিলেন নীলাচলে। ভগবান জগন্নাথ দেবের আদেশে জয়দেবের আর সন্ন্যাস নেওয়া হয় না, বিবাহ করতে হয় পদ্মাবতীকে। বাঁধা পড়েন সংসারে। সংস্কৃত সাহিত্য ও সঙ্গীতে জয়দেবের অসাধারণ পাণ্ডিত্য ছিল। ভাবুক ও উদাসীন প্রকৃতির জয়দেব কাশীর দয়ানন্দ নামক সাধুর কাছে দীক্ষা গ্রহণ করেন। পদ্মাবতীকে তিনি সাধন সঙ্গিনী হিসাবে পেয়েছিলেন। সংসারের থেকেও পদ্মাবতীকে নিয়েই সাধন কর্মে রত হন তিনি। জয়দেবের সাধনার নাম পরকীয়া সাধনা। এ পথের অধিকার কেবল নিষ্কাম ভক্তের। স্বকীয়া রমণী পদ্মাবতীকে পরকীয়া ভাবে সাধনায় চির সময় পরম পুরুষের দিব্যানুভূতি লাভ করেন তিনি। জয়দেবের এই সাধন চিন্তার পরিচয় পাওয়া যায় তার গীত গোবিন্দম কাব্যে। গীত গোবিন্দ রচিত হয় 1159 সালে। এই গীতিকাব্য নিয়ে একটি কিংবদন্তি প্রচলিত আছে। কৃষ্ণ জয়দেবকে আদেশ করেন, আমার ও শ্রী রাধিকার প্রেমলীলা হবে তোমার সামনেই, আর সেই লীলাই লিখবে তুমি তোমার কাব্যে। চলতে থাকে প্রেম লীলা ও রচিত হতে থাকে গীত গোবিন্দম। একটা দৃশ্যে অপেক্ষারতা শ্রী রাধিকার নিকট অনেক দেরি করে পৌঁছায় কানু। রাধিকা অপবাদ দেন আপনি অন্য গোপিনীদের সাথে ব্যস্ত থাকায় এখানে আসতে দেরি করেন। কৃষ্ণ তখন শ্রী রাধিকার মানভঞ্জনের জন্য তার পদযুগল আঁকড়ে ধরে নিজ মস্তক সেখানে নিমজ্জিত করেন। কিন্তু জয়দেব চমকে ওঠেন। সমগ্র বিশ্বের রক্ষাকর্তা শ্রী রাধিকার চরণে মস্তক সমর্পণ করেছেন, সেটি তিনি কিছুতেই লিখতে পারবেন না। তিনি জানিয়ে দেন সে কথা কৃষ্ণকে। এরকম অশান্ত হৃদয়ে একদিন পুঁথি ছেড়ে জয়দেব স্নানে গেছেন। কুটিরে কেবল পদ্মাবতী। তিনিও খুব চিন্তান্বিত কবির এই মানসিক অবস্থার জন্য। এমন সময় দেখেন অন্য দিনের তুলনায় অনেক আগেই কবি স্নান সেরে ফিরে এসেছেন। জিজ্ঞাসা করায় বলেন তার একটি পংক্তি মনে পড়েছে, সেটি লেখার জন্যই তাড়াতাড়ি ফিরে এসেছেন, এবং তখন তার মধ্যাহ্ন ভোজ সমাপ্ত করে পুঁথি লিখতে বসলেন। পদ্মাবতীও নিত্যদিনের ন্যায় স্বামীর প্রসাদী থালায় অন্ন গ্রহণে বসেন। এমন সময় ঘটে সেই বিস্ময়কর ঘটনা। দেখেন স্বামী স্নান করে ফিরছেন। জয়দেবও ফিরে অবাক, তার আগে পদ্মাবতী কখনোই তো খায় না। তখন তারা পুঁথির কাছে গেলেন এবং দেখলেন তিনি যা লিখতে চাননি তাই লিখিত হয়েছে। স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লবম উদারম। জয়দেব গোস্বামী নিজে গীতিকার এবং গায়ক ছিলেন। নৃত্যশিল্পে পারদর্শী ছিলেন পত্নী পদ্মাবতী। পদ্মাবতীর সুখ সমাজ নামে জয়দেবের একটি গীতিনাট্যের দল ছিল। এই দলে কৃষ্ণের উক্তি সহ অন্যান্য গানগুলি গাইতেন জয়দেব, আর রাধা ও তার সখীদের উক্তিগুলি নৃত্যযোগে পরিবেশন করতেন পদ্মাবতী। প্রখ্যাত সঙ্গীতজ্ঞ বুরন মিশ্র উড়িষ্যা জয় করে লক্ষণ সেনের রাজসভায় উপস্থিত হন।
রাজ সমীপে তিনি পটমঞ্জরি রাগ গাইলেন। গান শেষ হলে দেখা গেল সভার কাছে থাকা অশ্বত্থ গাছটি পত্রহীন হয়ে গিয়েছে। সকলে হতবাক। রাজা বুড়ন মিশ্রকে জয়পত্র দিতে প্রস্তুত হয়েছেন। এমন সময় রাজ সমীপে হাজির হন পদ্মাবতী। তিনি রাজ সমীপে প্রস্তাব রাখেন জয়পত্র জয়ের প্রতিযোগিতা হোক, হয় আমার সঙ্গে না হয় জয়দেবের সঙ্গে। বুড়ন মিশ্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন। প্রতিযোগিতা হয়েছিল পদ্মাবতীর সঙ্গে। পদ্মাবতী তার অপূর্ব কণ্ঠে গান্ধার রাগ পরিবেশন করেন। সেই রাগ শুনে রোমাঞ্চিত সভাসদ পদ্মাবতীর জয়ধ্বনি দেন। বুড়ন মিশ্র জানান নারীর সঙ্গে তিনি প্রতিযোগিতা করবেন না। তখন জয়দেবকে রাজসভায় আহ্বান জানানো হয়। স্থির হয় সুরের আকর্ষণে যিনি পত্রহীন বৃক্ষ হরিৎ পত্রে সজীব করতে পারবেন তিনিই জয়পত্র পাবেন। বুড়ন মিশ্র তার অক্ষমতা জানান। তখন জয়দেব বসন্ত রাগ আলাপ শুরু করেন। জয়দেব কণ্ঠ নিঃসৃত বসন্ত রাগ আলাপ ধ্বনিতে সভাসদ বিমোহিত হয় এবং পত্রহীন বৃক্ষ সজীব কিশলয়ে পূর্ণ হয়। রাজা লক্ষণ সেন সেদিন সানন্দে গীত সুধাকর জয়দেবকে জয়পত্রে সম্মানিত করেন। জয়দেব কেঁদুলির মেলা বহু প্রাচীন। এই মেলা প্রসঙ্গে কিছু প্রমাণ, কিছু কিংবদন্তির কথা বলতে হয়। 1882 সালে প্রকাশিত বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে অজয় তীরে কেন্দুবিল্লে জয়দেব গোস্বামীর মেলার কথা রয়েছে। আমরা বলি আরো অতীতের কথা। জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ কাব্য রচিত হয় 1159 সালে। সেই সময়ই এক পৌষ সংক্রান্তির দিন কবি জয়দেব মকর বাহিনী গঙ্গার সাক্ষাৎ পেয়েছিলেন বলে কথিত। প্রতি পৌষ সংক্রান্তিতে সাধক জয়দেব গঙ্গায় যেতেন স্নান করতে। এক সংক্রান্তিতে তিনি যেতে পারেননি কোনো এক কারণে। সেটা নিয়ে তিনি খুব মানসিক পীড়ায় ছিলেন। আগের দিন রাতে মা গঙ্গা তাকে স্বপ্ন দেন, খুব দূর করো, তুমি যেতে পারলে না যখন, তখন আমি আসবো অজয়ের স্রোত বেয়ে কদমখণ্ডির ঘাটে, তোমার স্পর্শে ধন্য হব আমি। ঘুম ভেঙে কবির বিস্ময়ের সীমা ছিল না। ভোরের অন্ধকারে কদমখণ্ডির ঘাটে গিয়ে উপনীত হন জয়দেব। দেখেন ঘাটের সম্মুখে অজয়ের জলধারা থেকে দিব্য মণিময় কঙ্কন পরা দুখানি অমল ধবল বর্ণাভ হাত বেরিয়ে ঊর্ধ্বে উঠেছিল। মা গঙ্গা কবিরাজ গোস্বামীকে সংকেতে জানিয়েছিলেন তার আগমন বার্তা। মা গঙ্গার দর্শন ধন্য উল্লসিত কবি জয়দেব সেদিন অপার আনন্দে আপ্লুত হয়ে অনেক সাধু সন্ন্যাসীদের নিমন্ত্রণ জানিয়ে এক মহোৎসবের আয়োজন করেন। অনেকে মনে করেন তখন থেকেই এই দিনটির স্মরণে প্রত্যেক বছর কেঁদুলিতে বহু বৈষ্ণবের সমাগম ঘটে এবং মহোৎসব হয়। আবার দ্বাদশ শতাব্দীর কোনো এক পৌষ সংক্রান্তির দিন জয়দেবের তিরোধান ঘটে। বৃন্দাবনের নিম্বার্ক সম্প্রদায়ের 46তম গুরু ছিলেন তিনি। গুরুর দেবতা দর্শন ও তিরোধানের তিথিতে নিম্বার্ক সম্প্রদায়ের বহু সন্ন্যাসী পবিত্র কদমখণ্ডির ঘাটে তর্পণ করতে আসেন। তাদেরই একজন ছিলেন রাধারমণ ব্রজবাসী। তার উদ্যোগ এবং বর্ধমান রাজবাড়ির অর্থ নিয়ে কেঁদুলিতে জয়দেবের জন্ম ভিটের ওপর রাধা বিনোদ মন্দির তৈরি হয়। বর্ধমানের রাজা ত্রিলোকচাঁদ বাহাদুর 1692 সালের পৌষ সংক্রান্তির দিনই নাকি এই মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং মন্দির উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে এক বিশাল উৎসবের আয়োজন করেন। আমি প্রিয়াঙ্কা, আপনাদের মানস ভ্রমণের সঙ্গী। তেপান্তত্ত্ব এক্সপ্লোরারের পর্দায় আমি আপনাদের সঙ্গে পরিচয় করাবো আমাদের প্রকৃতি, গ্রাম বাংলা, ইতিহাস ও ঐতিহাসিক স্থানের। দেব প্রতিটি জায়গা সম্পর্কে সঠিক তথ্য ও ট্যুর প্ল্যান।
তার জন্য সঙ্গে থাকতে হবে সঙ্গে থাকতে হবে তেপান্তদ্দা এক্সপ্লোরারের। ভিডিও ভালো লাগলে এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য। বসন্ত বাতাসে আর জোছনা নিশীতে কেন বায়াসিলে প্রেম ঢেলে দিতে। বসন্ত বাতাসে জোছনা নিশীতে কেন বায়াসিলে প্রেম ঢেলে দিতে। ঠেলো না আমায় চরণে ঠেলো না। ঠেলো না চরণে ঠেলো না।